আজ আমরা আপনাদের নিয়ে যাব এমন এক জগতে যেখানে বিশ্বাসঘাতকতা, অন্ধকার শক্তি এবং মানবিকতার লড়াই আপনাকে শ্বাসরুদ্ধ করে তুলবে। কিভাবে এক সাধারণ যোদ্ধা লি তার শত্রুদের মোকাবেলা করে এবং নিজের ভেতরের দানবকে দমন করার চেষ্টা চালায়। জানতে হলে দেখুন সম্পূর্ণ কাহিনী। মুভির শুরুতেই চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। আকাশ জুড়ে পাখির মতো উড়ে বেড়াচ্ছে কিছু কুংফু যোদ্ধা। তাদের মধ্যে অন্যতম প্রধান চরিত্র লি। স্বপ্নের ভেতরে লি দেখতে পায় এক মেয়ে লিসা, যাকে সে মনের গভীরে ভালোবাসে, কিন্তু মুহূর্তেই সেই দৃশ্য ভেঙে যায়। আসলে এটি ছিল লির কল্পনা। স্বপ্নে নিজেকে দক্ষ এক কুংফু যোদ্ধা মনে করলেও বাস্তবে লি ক্ল্যানের সবচেয়ে দুর্বল সদস্য। স্বপ্ন থেকে উঠে লি মনে করে দুপুরের খাবারের সময় হয়ে গেছে। 10 বছর আগে লি কিংয়াং স্কুলে যোগ দিয়েছিল একজন শক্তিশালী যোদ্ধা হওয়ার আশায়, কিন্তু বরাবর ব্যর্থ হয় সে এখন কেবল রান্নাতেই পারদর্শী। লি দ্রুত রান্নার কাজে মন দেয় এবং মাস্টার ও সহপাঠীদের জন্য খাবার তৈরি করে। খাবার সামনে আসতেই সহপাঠীরা মজা করে ঝাঁপিয়ে পড়ে। তাদের কেউ এতটাই দক্ষ যে আকাশেই খাবার থামিয়ে দেয়। মাস্টারের স্ত্রী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই প্রবেশ করেন মাস্টার। সবাই শান্তভাবে বসে পড়ে, কিন্তু ততক্ষণে খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। মাস্টার লির দিকে তাকিয়ে জানতে চান, খাবার তো ঠিক আছে, কিন্তু ট্রেনিং কেমন চলছে? লি উত্তেজিতভাবে জানায়, আমি প্রথম স্তর প্রায় শেষ করে ফেলেছি। সহপাঠীরা তার এই কথায় হাসাহাসি করে, কিন্তু মাস্টার সন্তুষ্ট হন না। তিনি লিকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় লি শুরুতেই আত্মবিশ্বাসী থাকলেও কিছুক্ষণের মধ্যেই তার দুর্বলতা প্রকাশ পায়। লিসা এগিয়ে এসে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু মাস্টার ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে দেন। ঠিক তখনই লির সহপাঠীরা গোপনে নিজেদের শক্তি তার শরীরে সঞ্চার করতে থাকে। মাস্টার এই চাতুরি ধরে ফেলেন এবং কঠোরভাবে জানিয়ে দেন, তুমি প্রথম স্তর পাশ করতে পারোনি। পরবর্তী সময়ে দেখা যায় লি গোপনে লিসার সহায়তায় প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে, যদিও এটি কিংয়াং স্কুলের নিয়মের বাহিরে। নিয়ম ভাঙলে কঠোর শাস্তির বিধান রয়েছে, স্কুল থেকে বহিষ্কার কিংবা 10 বছর ধ্যানে বসে থাকা। তবুও লি তার প্রচেষ্টা থামায় না। হঠাৎ একদিন লির গলায় থাকা লকেট থেকে এক তীব্র আলো বের হয়। লি মাটিতে লুটিয়ে পড়ে। উঠে সে বলে, আমার ভেতরে যেন দুটি শক্তির ভয়ঙ্কর যুদ্ধ চলছে। লিসা কোনো দেরি না করে লিকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। লি জানায় তার অতীতের বেদনাময় স্মৃতির কথা। ডেমন কিং নামের এক দানব আমাদের গ্রামে হামলা করেছিল। সেই আক্রমণে আমার মা বাবা মারা যান। পুরো গ্রাম ধ্বংস হয়ে যায়। লিসা সিদ্ধান্ত নেয় লিকে তার পুরনো গ্রামের ধ্বংসাবশেষে নিয়ে গেলে হয়তো তার কষ্ট কিছুটা কমবে। কিংয়াং স্কুল থেকে বাহিরে যাওয়া নিষিদ্ধ হলেও তারা লুকিয়ে গ্রামে যাওয়ার পরিকল্পনা করে। ধ্বংসস্তূপে পা রাখতেই লি মাটিতে বসে পড়ে। তার চোখে ভেসে ওঠে হারিয়ে যাওয়া স্মৃতির করুণ ছবি, আর হৃদয়ে জেগে ওঠে এক গভীর বেদনার স্রোত। 10 বছর আগের এক সন্ধ্যা, লি আর তার বন্ধু জিনিও গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল। হঠাৎ পুরো গ্রাম ভরে যায় এক অদ্ভুত আলো আর বিদ্যুতের ঝলকানিতে। আতঙ্কে লি আর জিনিও দূর থেকে দেখতে পায় গ্রামের সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্ট যোদ্ধা লড়াই করছে এক মুখোশধারীর সঙ্গে। নিজেদের নিরাপদ রাখতে তারা চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি তাদের সেই যুদ্ধে জড়িয়ে ফেলে। মুখোশধারীর এক শক্তিশালী আক্রমণে লি আর জিনিও অজ্ঞান হয়ে পড়ে। যখন লি জ্ঞান ফিরে পায় তখনও সেই ভয়ঙ্কর যুদ্ধ চলছে। মুখোশধারী পরাজয়ের দিকে এগুচ্ছিল, কিন্তু ঠিক তখনই সে লিকে দেখতে পায়। সে দ্রুত লির দিকে এগিয়ে এসে তার পোশাকের মধ্যে একটি বিষাক্ত পোকা লুকিয়ে দেয়। লিকে রক্ষা করতে গ্রামের সেই যোদ্ধা এগিয়ে আসে। যোদ্ধা মুখোশধারীকে পরাস্ত করতে সক্ষম হলেও বিষাক্ত পোকাটা তাকে কামড়ে দেয়। কিন্তু অবাক করার মতো বিষয়, বিষের আক্রমণ যোদ্ধার ওপর খুব বেশি প্রভাব ফেলতে পারেনি। প্রচণ্ড শক্তি দিয়ে মুখোশধারীকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় সে। তবে বিষের ধাক্কা সহ্য করতে না পেরে কিছুক্ষণ পর মারা যায়। লি আর জিনিও গ্রামে আসতেই হৃদয় বিদারক দৃশ্য তাদের চোখে পড়ে। পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। পরিবারের কেউই আর বেঁচে নেই। চারপাশে শুধুই মৃত্যুর নীরবতা। তারা কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই মাস্টার সেখানে উপস্থিত হন, সঙ্গে তার মেয়ে লিসা। মাস্টার লি আর জিনিওকে নিজের সঙ্গে নিয়ে যান। বর্তমানে দেখি স্কুলে এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। 7 জন প্রধান মাস্টার জানান প্রতি 60 বছরে একবার একটি বিশেষ প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা ঠিক করে কোন শিক্ষার্থী সবচেয়ে শক্তিশালী। বিজয়ী পায় মহাসেনাপতি উপাধি। তবে এই প্রতিযোগিতার পেছনে আরও একটি গোপন উদ্দেশ্য ছিল।
কিংয়াং স্কুলের নিচে এক প্রাচীন শত্রু ডেমন কিং এর সেনারা লুকিয়েছিল। তারা ধীরে ধীরে নিজেদের শক্তি বাড়াচ্ছিল। মাস্টাররা এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সেই ভয়ঙ্কর শত্রুদের মোকাবেলায় প্রস্তুত করছিল। এরপর একদিন কিছু শিক্ষার্থী গোপনে সাজুক্লেনের মেয়েদের প্রশিক্ষণ দেখতে যায়। সাজুক্লেন মেয়েদের জন্য বিখ্যাত, আর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল সুকি। উকি দেওয়ার সময় হঠাৎ লি তার লুকানো জায়গা থেকে নিচে পড়ে যায়। এতে মেয়ে যোদ্ধারা তাকে ধরে ফেলে। সুকি রেগে গিয়ে লিকে শাস্তি দেয়, তাকে পাহাড়ের চূড়ার উপর থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এবং তার গায়ে ক্ষুদ্র চুলকানি পোকা ছেড়ে দেয়। পোকাগুলো সরাতে লির বন্ধুরা অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়ে তারা লিকে গরম পানিতে ঢেকে দেয়। ঠিক তখনই লিসা এসে লিকে উদ্ধার করে। তার এই সহায়তায় লির মনে লিসার প্রতি ভালোবাসা আরো গভীর হয়ে যায়। পরের দিন ভোরে লি একটি সাগরের ধারে গিয়ে ড্রাগনের পরামর্শ নেয়। ড্রাগন তাকে জানায়, প্রথমে নিজেকে শক্তিশালী করো। টুর্নামেন্ট শুরু হতে তখন মাত্র কয়েকদিন বাকি। লিসা গোপনে তার বাবার কাছ থেকে কিছু শক্তিশালী স্ক্রোল চুরি করে লিখে দেয়। স্ক্রোলগুলোর ভেতরে ছিল কিংয়াং স্কুলের লুকানো কৌশল। লি স্ক্রোল হাতে পেয়ে কঠোর অনুশীলনে লেগে যায়। তার একটাই লক্ষ্য, নিজেকে শক্তিশালী করা, নিজের ভালোবাসা প্রকাশ করার যোগ্য হয়ে ওঠা এবং তার অতীতের সব দুঃখ মোচন করা। লি অবশেষে তার প্রশিক্ষণের প্রথম স্তর পেরোনোর দ্বারপ্রান্তে ছিল। ঠিক তখনই তার মাথায় ভেসে ওঠে দুই ভিন্ন মাস্টারের কণ্ঠস্বর। এক কণ্ঠ বলে, তোমার পথে এগিয়ে যাও। অন্য কণ্ঠ সতর্ক করে, তুমি ভুল পথে চলেছ। এরই মাঝে লির গলায় থাকা লকেটটি হঠাৎ গরম হয়ে ব্যথা দিতে শুরু করে। এই লকেটটি লি পেয়েছিল 10 বছর আগে। সেদিন এক বিষাক্ত পোকা বৃদ্ধ মাস্টারকে কামড়ায়। মৃত্যুর আগে মাস্টার তার সমস্ত জ্ঞান লিখে দিয়ে বলেছিলেন, এই লকেট থেকে যত দ্রুত সম্ভব জ্ঞান গ্রহণ করো। এখন লির মনে প্রশ্ন জাগে, এই লকেটটি কি আমার শক্তি অর্জনের পথে বাধা সৃষ্টি করছে? সে সিদ্ধান্ত নিল লকেটটি ফেলে দেবে। সে পাহাড়ের চূড়ায় উঠে লকেটটি ছুঁড়ে ফেলার প্রস্তুতি নেয়। ঠিক তখনই একটি বানর লকেটটি ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে লি দৌড়াতে শুরু করে। বানরটি পিছু নেয়, পাথর ছুঁড়ে তাকে থামানোর চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে লি নদীর কিনারে এসে পৌঁছায়। হঠাৎ ভারসাম্য হারিয়ে সে নদীতে পড়ে যায়। নদীর স্রোতে ভেসে যাওয়ার সময় লি দেখতে পায় একটি রহস্যময় আলো নদীর গভীর থেকে উঠে আসছে। সে আলো দেখতে চায়, কিন্তু স্রোত তাকে টেনে নিয়ে যায়। ঠিক তখন তার হাতের পাথর ভারসাম্য বদলে তাকে উপরে তুলতে শুরু করে। এমন সময় বানরটি আবার আক্রমণ করে। লির হাত কামড়ে ধরে, লকেটটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ব্যথায় লি বানরটিকে সরিয়ে ফেলে। তার হাতের রক্ত লকেটের উপর পড়তেই অদ্ভুত ঘটনা ঘটে, লকেটটি জ্বলে ওঠে। এরপর নদীর গভীর থেকে একটি জাদুকাঠি উঠে আসে। ঠিক সেই মুহূর্তে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। লকেটটি হঠাৎ উড়ে গিয়ে জাদুকাঠির সঙ্গে মিশে যায়। দুটো একত্রিত হওয়া মাত্রই বিশাল এক বিস্ফোরণ ঘটে, যা চারপাশ কাঁপিয়ে দেয়। এই অদ্ভুত দৃশ্য দূর থেকে দেখছিলেন কিংয়াং স্কুলের 7 জন মাস্টার। হতবাক হয়ে তারা বুঝতে পারেন এটি ব্লাড সার্কিং পার্ল, এক ভয়ঙ্কর প্রাচীন অস্ত্র। বহু আগে এই অস্ত্র ডেমন কিং এর হাতে ছিল। তারা জানে ডেমন কিং এখন এটি খুঁজতে আসবে, আর সেটা হলে শুধু তাদের স্কুল নয়, গোটা পৃথিবী ভয়ঙ্কর বিপদের মুখে পড়বে। জাদু কাঠিটি কোনোভাবে লির কাছে চলে আসে। ঠিক তখনই এক মুখোশধারী নারী সেখানে উপস্থিত হয়। তার একমাত্র লক্ষ্য জাদু কাঠিটি ছিনিয়ে নেয়া। লি লড়াইয়ে দক্ষ না হলেও নারীর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে। শুরু হয় এক তীব্র লড়াই। বরাবর ব্যর্থ হলেও লি হাল ছাড়ে না। ঠিক যখন মনে হচ্ছিল লি আর পেরে উঠবে না, তখন সুকি আর লিসা সেখানে হাজির হয়। দুজন মিলে মুখোশধারী নারীর সঙ্গে লড়াই শুরু করে। নারীর শক্তি অনেক বেশি, তবুও 3 জনের সম্মিলিত প্রচেষ্টায় তারা তাকে পরাজিত করে। আহত অবস্থায় নারী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে লি পুরো ঘটনাটি লিসাকে ব্যাখ্যা করার সময় খেয়াল করে তার হাতে বানরের কামড়ের চিহ্ন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। বিষয়টি তাকে ভাবায়, কিন্তু সে তা নিয়ে বেশিক্ষণ মাথা ঘামায় না।
রাত গভীর হলে সেই মুখোশধারী নারী আবার লির ঘরে ঢোকে। এবারও তার উদ্দেশ্য একই, জাদুর কাঠি চুরি করা। কিন্তু সমস্যা হলো কাঠিটি এখন যেন লির সঙ্গে একীভূত হয়ে গেছে। নারী যতই চেষ্টা করুক কাঠিটি লি থেকে আলাদা হতে চায় না। নারী কাঠি নিয়ে পালানোর চেষ্টা করলে আশ্চর্য ঘটনা ঘটে। জাদু কাঠি নিজেই সক্রিয় হয়ে লিকে রক্ষা করতে শক্তিশালী আঘাত হানে। মুখোশধারী নারী সেই আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে লি ঘুম থেকে উঠে দেখে তার বিছানায় সেই মুখোশধারী নারী শুয়ে আছে। এই দৃশ্য দেখে লি হতবাক। হঠাৎ মেয়েটি জেগে উঠে বলে, তুমি তো কাল রাতে যা খুশি করেছ, অন্তত জাদু কাঠিটা আমাকে দিয়ে দাও। এই কথায় লি পুরোপুরি হতভম্ব হয়ে যায়। কাঠিটি দিতে চাইলেও আশ্চর্যের বিষয়, প্রতিবার কাঠিটি মেয়েটির হাত ছুঁয়ে আবার লির কাছে ফিরে আসে। বারবার এমন হতে দেখে মেয়েটি বিরক্ত হয়ে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর টুর্নামেন্টের জন্য অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা আসতে শুরু করে। লি দেখতে পায় তার পুরনো বন্ধু একজন শক্তিশালী যোদ্ধা সেখানে এসেছে। বন্ধু ব্যঙ্গ করে বলে, তোমার অবস্থা তো একই আছে, মাস্টার মনে হয় শেখাতে পারেনি। বন্ধুর কথায় লিকে আহত করলেও সে হাল ছাড়ে না। ঠিক তখনই সেই মুখোশধারী নারী আবার হাজির হয়। এবার লি বুঝতে পারে মেয়েটি জাদুকাঠি চুরি করার জন্যই বারবার আসছে। গল্পের অগ্রগতিতে লি জানতে পারে মেয়েটি তার মাস্টারের কাছ থেকে পালিয়ে এসেছে। সে একটি কঠিন নিয়ম ভেঙেছে যা ক্ষমার অযোগ্য। মেয়েটি যতই বিরক্তিকর আচরণ করুক লি শান্ত থাকে, কিন্তু কাঠিটি নেয়ার চেষ্টা সে বারবার চালিয়ে যায়। এক সময় রাগে মেয়েটি লির উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। লি আত্মরক্ষার জন্য প্রস্তুত হওয়ার আগেই জাদুকাঠি নিজে থেকেই সক্রিয় হয়ে ওঠে। তবে কাঠিটি মেয়েটিকে আঘাত না করে অচেতন করে ফেলে। মেয়েটি অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পায়। লি সরাসরি জিজ্ঞাসা করে, তুমি এই কাঠিটি বারবার নিতে চাইছো কেন? এতে এমন কি আছে? মেয়েটি বিরক্ত ভঙ্গিতে বলে, তুমি জানো না এটি ব্লাড সার্কিং পার্লের অংশ। ডেমন কিং এই পার্লের খোঁজ করছে। যদি এটি তার হাতে পড়ে আমরা কেউই বাঁচতে পারবো না। মেয়েটির কথা শুনে লি এক মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়ে। সে দ্রুত নিজেকে সামলে নেয়। সে দৃঢ় সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে এই জাদুকাঠি রক্ষা করতে হবে। পরদিন সন্ধ্যায় লি খাবার আনতে বাহিরে যায়। ফিরে এসে দেখে মেয়েটি কান্না করছে। প্রথমে সে ভয় পায়, মনে করে মেয়েটি তার পোষা বানরটিকে রান্না করছে, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা আসলে পোড়া খরগোশ। লি হাসতে হাসতে আরও একটি খরগোশ ধরে আনলো, তারপর লাঠিতে গেঁথে আগুনে ভাজতে শুরু করলো। মেয়েটি মাংস খেয়ে মুগ্ধ হয়ে বলে, এর স্বাদ ঠিক আমার মায়ের রান্নার মতো। লি এই কথা শুনে অবাক হলেও কিছু বলে না। মেয়েটি এরপর তার মায়ের মৃত্যুর গল্প শেয়ার করে এবং জানায় সে এমন একটি জায়গায় থাকতে চায় যেখানে তাকে কেউই খুঁজে পাবে না। লি তার কথায় সহানুভূতি প্রকাশ করলেও ভেতরে ভেতরে আরও সতর্ক হয়ে ওঠে। অবশেষে প্রতিযোগিতার দিন এসে যায়। প্রতিটি মাস্টারের 7 জন শিক্ষার্থী নিজেদের মধ্যে লড়াই করে সেরা নির্ধারণ করবে। মোট 49 জন প্রতিযোগী অংশ নেয়। নিয়ম অনুযায়ী যার হাতে নম্বর 1 বল যাবে সে সরাসরি পরবর্তী ধাপে পৌঁছাবে। প্রতিযোগিতা শুরু হতেই আকাশে বলগুলো ছেড়ে দেয়া হয়। সবাই দৌড়াতে ও উঠতে শুরু করে বল ধরার জন্য। লি একমাত্র যে উঠতে পারে না। চারপাশে সবাই তার দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে থাকে। হতাশ হয়ে লি মাটিতে পড়ে থাকা একটি বল তুলতে যায়। ঠিক তখনই সুকি তার বলটি লুকিয়ে লির সঙ্গে বদলে দেয়। লি নিজের অজান্তেই নম্বর 1 বলটি পেয়ে যায়। প্রথমে অবাক হলেও পরে সুকিকে ধন্যবাদ জানায়। সুকি হেসে বলে, আমি এখানে লড়াই করতে এসেছি, লড়াই না করে এগিয়ে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই, তাই বলটা তোমাকে দিয়েছি। এটা তোমার জন্য নয়, বরং নিজের শান্তির জন্য করেছি। প্রথম রাউন্ডেই 31 জন শিক্ষার্থী বাদ পড়ে। প্রতিযোগিতা যত কঠিন হতে থাকে লি ততই নিজেকে মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করে। এক সন্ধ্যায় মাস্টার দেখে সুকি এখনও অনুশীলনে ব্যস্ত। তার চেহারা ক্লান্ত আর অসুস্থ। মাস্টার তাকে বিশ্রাম নিতে বললেও সুকি দৃঢ়ভাবে বলে, যেভাবেই হোক আমি এই প্রতিযোগিতা জিততে চাই।
সুকি তার অসাধারণ মনোবল দিয়ে পরবর্তী ধাপে প্রবেশ করে। সেখানে ঘটে এক অভাবনীয় ঘটনা। তলোয়ার ছাড়াই সে তার প্রতিপক্ষকে পরাজিত করে। এই বিস্ময়কর জয়ের পর সবাই সুকিকে ভয় পেতে শুরু করে। এরপর লড়াইয়ের মঞ্চে আসে লি। তার বন্ধুরাও লড়াই দেখতে উপস্থিত হয়। তারা লিকে দুর্বল ভেবে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে লি একে একে প্রতিপক্ষদের সহজেই হারিয়ে দেয়। এক পর্যায়ে লড়াই চলাকালে লির চোখে ধুলো ঢুকে যায়। তখন তার জাদু লাঠি নিজে থেকেই প্রতিপক্ষের উপর আঘাত হানে। ফলাফল হয় লি কোয়ালিফাই করে। এই অপ্রত্যাশিত পারফরমেন্স দেখে দর্শক ও মাস্টাররা হতবাক হয়ে যায়। পরবর্তী রাউন্ডে কাহিনীর মোড় ঘুরে যায়। লির প্রতিপক্ষ হয় তার শৈশবের বন্ধু জিংইউ। আত্মবিশ্বাসী জিংইউ লিকে প্রথম আক্রমণ করতে সুযোগ দেয়, কিন্তু এই সিদ্ধান্তই তার কাল হয়ে দাঁড়ায়। লির জাদু লাঠি এক তীব্র আঘাতে তাকে পরাজিত করে। হতাশ জিংইউ ক্রুদ্ধ হয়ে বলে, তুমি তোমার শক্তি লুকিয়ে আমাকে ধোঁকা দিয়েছ, এটা ঠিক করনি। রাগে সে লির সঙ্গে বন্ধুত্ব শেষ করার ঘোষণা দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে লির পোষা বানর তাকে এক অদ্ভুত স্থানে নিয়ে যায়, যেখানে নারী যোদ্ধাদের একটি অঞ্চল ছিল। নদীর ধারে লি খুঁজে পায় সুকিকে, যিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। সুকি এতটাই দুর্বল ছিল যে দাঁড়ানোর শক্তিও তার ছিল না। লি তাকে তুলে ধরে বলে, তুমি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াও, এই অবস্থায় লড়াই করা সম্ভব নয়। কিন্তু সুকি অনড় থেকে বলে, যে কোনো মূল্যে আমি এই টুর্নামেন্ট জিতব। পরদিন ফাইনাল লড়াইয়ের জন্য পুরো প্রশিক্ষণ কেন্দ্র জমজমাট হয়ে ওঠে। ফাইনালে ওঠে লি এবং সুকি। সবাই এই চূড়ান্ত লড়াই দেখতে আসে। তবে আজকের দিনটি ভিন্ন ছিল। লির কাছে তার জাদুর লাঠি ছিল না। বন্ধু জিংইউর রাগ ও সম্পর্ক ভাঙার কষ্টে লি তার লাঠি রেখে দিয়েছিল। লড়াই শুরু হয়। লাঠি ছাড়া লির পক্ষে প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। শুরুর দিকেই সুকি এক তীব্র আঘাতে লিকে গুরুতর আহত করে। লড়াইয়ের মঞ্চে সুকি লিকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু লি সাফ জানিয়ে দেয় সে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সারা জীবন দুর্বল বলে অবহেলা পাওয়া লি আজ নিজের শক্তি প্রমাণ করতে চায়। সুকি লড়াই শেষ করতে তার তলোয়ার বের করে। ঠিক তখনই অবিশ্বাস্য কিছু ঘটে। লির জাদু লাঠি নিজে থেকেই ফিরে আসে। এই লাঠি যেন তার মালিককে মরতে দিতে রাজি নয়। লাঠি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে লির শরীরের সব ক্ষত সেরে যায়। এরপর লাঠিটি যেন জীবন্ত হয়ে একের পর এক আঘাতে সুকির উপর ঝাঁপিয়ে পড়ে। সুকি যতই প্রতিরোধ করার চেষ্টা করে, এই শক্তির সামনে দাঁড়ানো তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু লি হঠাৎ দেখে সুকির নাক থেকে রক্ত ঝরছে। সে আক্রমণ থামিয়ে দেয়, কারণ বুঝতে পারে তার প্রতিপক্ষ আর লড়াই করার অবস্থায় নেই। ঠিক তখনই জঙ্গলের দিক থেকে এক শিশুর আর্তনাদ শোনা যায়। অনেক শিক্ষার্থী ছুটে যায় সাহায্য করতে, কিন্তু তারা জানতো না এটি ডেমন কিংয়ের পাতা এক মারাত্মক ফাঁদ। এক পাপেট মাস্টার তাদের মনের উপর নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করে। মাটির নিচ থেকে বিশাল দানব উঠে এসে শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়। এভাবেই ডেমন কিং তার স্কুলে প্রবেশের পথ তৈরি করে। অন্যদিকে লি যখন জাদু লাঠি ব্যবহার করছিল, 7 জন মাস্টার সেই লাঠির অদ্ভুত শক্তি দেখে চিনে ফেলে। তারা বুঝতে পারে এটি ডেমন কিংয়ের কালো জাদুর অস্ত্র, ব্লাড সার্কিং পার্ল। সন্দেহ বাড়তে থাকে, আর তারা লির লাঠি কেড়ে নিয়ে তাকে বন্দী করে। তাদের বিশ্বাস লি কোনো অন্ধকার শক্তির সঙ্গে জড়িত। লি বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু মাস্টারদের মন বদলায় না। তখন লির শিক্ষক দৃঢ়ভাবে বলে ওঠেন, লি গত 10 বছর ধরে স্কুল ছেড়ে কোথাও যায়নি। সে কালো জাদুর সঙ্গে যুক্ত হতে পারে না। ঠিক তখনই এক শিক্ষার্থী দৌড়ে এসে জঙ্গলের ভয়ঙ্কর ঘটনার কথা জানায়। মাস্টাররা বুঝতে পারে লি কোনো অন্যায় করেনি, কারণ তখন সে তাদের নিয়ন্ত্রণে ছিল। তবুও লি এবং তার লাঠিকে সাবধানতার জন্য আটক রাখা হয়। এই কঠিন সময়ে লির এক নারী সহযোদ্ধা সাহায্যের জন্য হাত বাড়ায়। সে চায় লিকে বন্দিশালা থেকে মুক্ত করতে, কিন্তু লি পালাতে রাজি নয়। তার বিশ্বাস পালালে সমস্ত দোষ তার উপরে পড়বে। তবুও সেই নারীটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে লিকে অজ্ঞান করে বাইরে নিয়ে যায়। লি জানে না
তার সামনে আরও কত বিপদ অপেক্ষা করছে। জাদু লাঠি যখন লিকে রক্ষা করতে প্রস্তুত, ঠিক তখনই ইয়াও তাকে থামানোর চেষ্টা করে। ইয়াও বলে, আমি তোমার মাস্টারকে আঘাত করতে আসিনি, বরং তাকে বাঁচাতে এসেছি। তার এই কথায় লাঠি কিছুটা শান্ত হয়, কিন্তু এটি ছিল ইয়াওয়ের একটি চাল। ইয়াও লিকে ডেমন মাস্টারের লুকানো দুর্গে নিয়ে যায়। এখানে লি এক চরম সত্যের মুখোমুখি হয়। ডেমন মাস্টার আসলে ইয়াওয়ের বাবা। ডেমন মাস্টার লিকে দেখেই এক ভয়ঙ্কর আক্রমণ শুরু করে, কিন্তু ইয়াও সামনে দাঁড়িয়ে বাধা দেয়। ইয়াওয়ের ইচ্ছে ছিল লিকে বাঁচিয়ে রাখা, যাতে তাকে ডেমন কিংয়ের সেনাবাহিনীতে পরিণত করা যায়। তবে ডেমন মাস্টারের ভয়ঙ্কর শক্তির সামনে ইয়াও বেশিক্ষণ টিকতে পারেনি। ডেমন মাস্টারের একটি আঘাতে সে মাটিতে পড়ে যায়। লি একা হয়ে পড়ে। তার একমাত্র ভরসা ছিল তার জাদুর লাঠি। লাঠির শক্তি নিয়ে লি ডেমন মাস্টারের বিরুদ্ধে প্রাণপণে লড়াই চালায়। লড়াই যখন চূড়ান্ত আকার ধারণ করে, ঠিক তখনই 7 জন মাস্টার সেখানে উপস্থিত হয়। মাস্টাররা একত্রিত হয়ে ডেমন মাস্টারের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। লড়াই যখন তীব্র হতে থাকে, লি তার ভেতরের 2 বিপরীত শক্তি, ভালো এবং মন্দ, একত্রিত করতে শুরু করে। এই প্রক্রিয়ায় সে এমন এক স্তরে পৌঁছায় যা সে আগে কখনো অনুভব করেনি। লাঠি থেকে বেরিয়ে আসা শক্তি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। অবশেষে লি এবং মাস্টারদের সম্মিলিত চেষ্টায় ডেমন মাস্টারের শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে। কিন্তু ডেমন মাস্টার এত সহজে হার মানতে প্রস্তুত ছিল না। লি বুঝতে পারে এ লড়াই শুধু শারীরিক নয়, এটি মানসিক শক্তিরও পরীক্ষা। ডেমন মাস্টার যখন লির ভেতরের 3টি ভিন্ন কুম্ভ শক্তি শনাক্ত করে, তখন সে লিকে গভীরভাবে সতর্ক করে দিয়ে বলে, তোমার এই শক্তি একদিন তোমার স্কুল এবং তোমার প্রিয়জনদের ধ্বংসের কারণ হবে। এর পরপরই ডেমন মাস্টার ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে যায়। তার কথাগুলো বাতাসে ভাসতে থাকে, যেন এক অনন্ত অভিশাপ। ডেমন মাস্টারের বিদায়ের পর 7 জন মাস্টার আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মনে দৃঢ় বিশ্বাস জন্মায়, লির এই অনিয়ন্ত্রিত শক্তি একদিন পুরো স্কুলের জন্য বিপদ ডেকে আনবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, লিকে হত্যা করতে হবে। নিজের মাস্টারদের এই বিশ্বাসঘাতকতা লির হৃদয় ভেঙে দেয়। একদিন যাদের সে পরিবার মনে করেছিল, তারাই আজ তার প্রাণ নিতে উদ্যত। লির চোখ রাগে লাল হয়ে ওঠে। তার মনের ভেতর জমে থাকা ক্ষোভ আর দুঃখ মিলেমিশে এক অবিশ্বাস্য শক্তিতে রূপান্তরিত হয়। মুহূর্তে সে পুরো মঞ্চ ধ্বংস করতে পারত। ঠিক তখনই লিসা তার সামনে এসে দাঁড়ায়। লি থামতে পারেনি। তার অজান্তে, তার শক্তির আঘাতে লিসা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। রক্তাক্ত হাতে লিসা দুর্বল কণ্ঠে বলে, তুমি লি, তুমি কখনো কাউকে কষ্ট দাও না। তোমার ভেতরের অন্ধকারে হারিয়ে যেও না। তুমি ভালো, বাস্তবে ফিরে এসো। লিসার এই কথাগুলো যেন লির ভেতরের সমস্ত ক্রোধ গলিয়ে দেয়। সে বুঝতে পারে ধ্বংসের পথ তার জন্য নয়, প্রতিশোধ কোনো সমাধান হতে পারে না। লি তার শক্তি সংযত করে, কিন্তু ডেমন মাস্টারের ভবিষ্যৎবাণী এবং মাস্টারদের সন্দেহ তার জীবনকে আরও কঠিন করে তোলে। মাস্টাররা সিদ্ধান্ত নেয় লি এখন মুক্ত থাকার যোগ্য নয়। সুকিকে নির্দেশ দেওয়া হয়, লিকে হত্যা করো। সুকি দ্বিধায় পড়ে যায়, কিন্তু মাস্টারের আদেশ মেনে লির দিকে আক্রমণ করে। প্রথম আক্রমণ প্রতিহত করে লির এক সঙ্গী নিজের জীবন দিয়ে। দ্বিতীয়বার লির নিজের মাস্টার তার পথ আটকায় এবং তাকে পালাতে বলে। বিদায়ের মুহূর্তে তিনি কঠোরভাবে বলেন, এখনই পালাও, আর কখনো ফিরে এসো না। আমাদের রক্ষা করতে হলে তোমাকে দূরে থাকতে হবে। তৃতীয়বার যখন সুকি আক্রমণ করতে আসে, তার মনে লির জন্য জমে থাকা ঋণ এবং বন্ধুত্ব জাগ্রত হয়। সে আক্রমণ থামিয়ে ইশারায় লিকে পালিয়ে যেতে বলে। গুরুতর আহত লিসাকে কোলের উপর তুলে লি তার জাদুর কাঠির শক্তি ব্যবহার করে আকাশে উড়ে যায়। বিদায়ের সময় লি ফিসফিসিয়ে বলে, আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেউ তোমাকে খুঁজে পাবে না। আমাদের জন্য এক নতুন শুরু অপেক্ষা করছে। আকাশের গায়ে মিলিয়ে যায় লি ও লিসার ছায়া। নতুন যাত্রার শুরুতে লির মনের মধ্যে একটাই সংকল্প, মানবিকতার আলোয় পথ খুঁজে নিব। গল্প এইখানেই শেষ, কিন্তু লির যাত্রা কি সত্যিই শেষ, নাকি এটি শুধুই শুরু? হয়তো কোনো একদিন অন্য এক গল্পে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে।